আমি ভেবেছি আমরা কি তার অভিজ্ঞতা থেকে শিখতে পারি। এ কারণে ১৯৯৩ সালে আমি বাংলাদেশে যাই। তারপর থেকে ইউনুসের সাথে আমাদের মুখোমুখি যোগাযোগ শুরু। তিনি অনেকবার চীনে এসেছিলেন। আমিও তার কাছ থেকে শেখার জন্য বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছিলাম। তিনি আমাদের প্রকল্পগুলো পরিদর্শন করতে এসেছিলেন, আমাদের প্রকল্পগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন এবং অনেক বিদেশি প্রকল্পের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ অনেক বছর পর আবার আপনার সামনে বসে আপনার চোখ দেখে নিজে মনে এখন শান্তি পাচ্ছি। তো আপনাকে ধন্যবাদ। তো প্রফেসর টু, তো তিনি বিশেষ করে আপনাকে উল্লেখ করেছেন এবং আপনার সাথে একটা সাক্ষাৎকার নিতে চেয়েছেন। তো আপনার মনে আপনি কিভাবে প্রফেসর ইউনুসকে মূল্যায়ন করলেন?我们是中国社会科学院农村发展研究所的。সংক্ষেপে বলি, আমি চীনের সমাজবিজ্ঞান একাডেমির গ্রামীণ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষক। দারিদ্র নিয়ে গবেষণার সময় আমরা খেয়াল করেছি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গ্রামীণ ব্যাংকের একটি দল ১৯৭৬ সাল থেকে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে। ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, আর আমি দারিদ্র বিমোচন নিয়ে গবেষণা করি। আমি ভেবেছি আমরা কি তার অভিজ্ঞতা থেকে শিখতে পারি। এ কারণে ১৯৯৩ সালে আমি বাংলাদেশে যাই। তারপর থেকে ইউনুসের সাথে আমাদের মুখোমুখি যোগাযোগ শুরু। তিনি অনেকবার চীনে এসেছিলেন। আমিও তার কাছ থেকে শেখার জন্য বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছিলাম। তিনি আমাদের প্রকল্পগুলো পরিদর্শন করতে এসেছিলেন, আমাদের প্রকল্পগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন এবং অনেক বিদেশি প্রকল্পের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। যদিও তিনি একজন অধ্যাপক, তবে তিনি দরিদ্রদের, বিশেষ করে তার দেশের দরিদ্র নারীদের নিয়ে বেশ উদ্বিগ্ন। আমার চোখে তিনি একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন, আর এই লক্ষ্যেই তিনি সবসময় প্রচেষ্টা চালিয়ে এসেছেন। তিনি যে কেবল শান্তিতে নোবেল পুরস্কারে জিতেছিলেন তা নয়, বিশ্বজুড়ে থাকা দারিদ্র বিমোচন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলো কিন্তু অধ্যাপক ইউনুসের ভূয়সী প্রশংসা করে। 这么一个的状况。好的，那我一会儿我再问您问题哈，先请刘教授再讲讲他的感受。তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে আপনি গ্রাম অঞ্চলে গরিবদের জন্য যেভাবে ক্ষুদ্র ঋণ যে সিস্টেম চালু করেছেন, এটা শুধু বাংলাদেশ নয় এবং চীন সহ বিশ্বের অনেক দেশের সাথে অনেক দেশের লোকেরা তারা উপকার পেয়েছেন।